8টা কোম্পানি $13 ট্রিলিয়ন মালিক। এর মধ্যে একটা কর্পোরেশন ফেসবুক মেটা। আপনি তো 2019 থেকে 2024 পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুকের সাথে একদম ফুললি এঙ্গেজ ছিলেন। তো তাদেরকে আমরা কতটা বিশ্বাস করতে পারি আমাদের ডাটা দিয়ে? এই ফোনটাও তো আমাকে দেখতেছে। গুগল, মেটা, এক্স, এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যেই ধরনের ডেটা আছে সেটা থেকে তারা জানে আপনি কোথায় যান, আপনি কার সাথে বসে থাকেন। এই যে এখন আমরা দুজন একসাথে বসে আছি, এটা কিন্তু তারা জেনে যাচ্ছে লোকেশন ট্র্যাকিং থেকে। আপনি কি এখন কোনো দুশ্চিন্তায় আছেন? আপনার ফিঙ্গারপ্রিন্টের মুভমেন্ট দেখে, শেকিং দেখে সে বের করতে পারে। এটা কি তারা আসলে ইচ্ছা করে করে প্রফিটের জন্য? এই বড় কোম্পানিগুলো আপনি যদি ইনভেস্টর কারা দেখেন, ব্ল্যাকরক, ভ্যানগার্ড, এই ব্ল্যাকরক ভ্যানগার্ডের লিডারশিপ ম্যানেজমেন্ট কারা? অলমোস্ট ইসরায়েলি জিউস। কাহাফ গার্ডের যদি ভিশন এবং মিশনটা আমি যে বোঝার চেষ্টা করি, আমাদের এক ইঞ্জিনিয়ার গুনে দেখলো যে প্রায় 137টা জায়গায় গুগলকে ডেটা পাঠানো হয়, প্রচুর ট্র্যাকার ব্লক করে দেয়। সো এই বড় বড় কোম্পানিগুলো আপনাকে আর এফেক্টিভলি ট্র্যাক করতে পারবে না। আপনি আজকাল বাচ্চারা, টিনেজাররা না চাইতেই এরকম আজে বাজে ওয়েবসাইটে চলে যাচ্ছে। কাফ কিডস হচ্ছে বাচ্চাদের ইউটিউব এডিকশন থেকে বাঁচানোর একটা অ্যাপ। আপত্তিকর ছবি আসলে বা ভিডিও আসলে সেটা ব্লার হয়ে যাবে, কভার হয়ে যাবে। বাচ্চাদেরকে লিমিট করে দেওয়া কতক্ষণ তারা গেম খেলতে পারবে বা সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে। বাংলাদেশ থেকেও মিলিয়নস অফ ডলার্স প্রতি মাসে চলে যাচ্ছে গুগল মেটার কাছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। কাফ অ্যাডস নামে আমাদের একটা প্রোডাক্ট আছে, যেটা আমরা তৈরি করেছি মুসলিমদের ইকোনমিকে বিল্ড করার জন্য। মুসলিমদের টাকা যেন মুসলিমদের মধ্যেই ঘোরাঘুরি করে। এই যে ভয়ে থাকি আমরা সবসময়, অনলাইনে গিয়ে ঠিক মতো সত্য কথা বলতে পারি না, নিজেদেরকে সেলফ সেন্সর করতে হয়, এটা তো একটা ডিজিটাল স্লেভারি। আপনি জাস্টিসের পক্ষে যদি কথা বলতে যান, সেটা যদি ইউএস বা ইসরায়েলের ফরেন পলিসির বিরুদ্ধে যায়, আপনার চ্যানেল বন্ধ করে দিবে। আমরা যদি আজকে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই, চ্যালেঞ্জগুলো কি? ফান্ডিং এর আমার মনে হয় না কোনো অভাব আছে। আমার ফিউচার জেনারেশন তো আরো বড় ডিজিটাল স্লেভ হয়ে যাবে। ওরা তো তখন কোনো রকম ফ্রিডমই তাদের থাকবে না, যদি এখন আমরা ঘুরে না দাঁড়াই, ফাইট ব্যাক না করি। পডকাস্ট স্পন্সর স্টার কানেক্ট। স্টার কানেক্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যাদের সাথে কল্পনাও করতে পারেন না যোগাযোগ করার, তাদের সবাইকে আপনি পাচ্ছেন, আমি সহ। এবং আমি শিওর আপনি কমেন্টের ডেসক্রিপশনে যখন আপনি অ্যাপ এবং ওয়েবসাইট ভিজিট করবেন, ইউ উইল বি অ্যামেজড যে এত চমৎকারভাবে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে স্টার কানেক্ট। আসসালামু আলাইকুম ওমরাল জাবের ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটতেছে যেটা আমরা আগে কখনো দেখি নাই। সেটা হইল 8টা কোম্পানি $13 ট্রিলিয়ন মালিক, মানে ভ্যালুয়েশন ওয়াইজ। এবং গত 2-3 বছরে এআইতে আনবিলিভেবল পরিমাণ কি বলবো ইনভেস্টমেন্ট হয়েছে তাদের। যদিও এখনো কিন্তু রেভিনিউ অত বেশি না, সেই তুলনায় তাদের ইনভেস্টমেন্ট কল্পনার বাইরে যে এই পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে এআইতে গত 2-3 বছরে। আমেরিকার 8টা কর্পোরেশন, এর মধ্যে একটা কর্পোরেশন ফেসবুক মেটাতে আপনি দীর্ঘ সময় কাজ করছেন, ভেরি সিনিয়র পজিশনে। এবং তারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত পলিসি, এআইকে মানে মানুষের কাছে নিয়ে আসার জন্য, মানে তাদের কোনো মানে দে আর অলমোস্ট অ্যাবাভ দ্য ল, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো তাদেরকে আমরা কতটা বিশ্বাস করতে পারি আমাদের ডাটা দিয়ে? এই ফোনটাও তো আমাকে দেখতেছে। আমি ফোনটাকে যতটা দেখতেছি তার থেকে বেশি দেখতেছে, ফোনটা আমাকে শুনতেছে। তো এই কর্পোরেশনগুলোকে আমাদের ডাটা দিয়ে, আমাদের সবচেয়ে সেন্সিটিভ ইনফরমেশন দিয়ে আমরা কতটুকু ট্রাস্ট করতে পারি? বিসমিল্লাহ। আমি যদি বলি যে আপনি যদি চিন্তা করে দেখেন আজকে পৃথিবীতে সবচেয়ে বড় সিভিলিয়ান সার্ভেলেন্স সিস্টেম কারা চালাচ্ছে, সেটা হবে গুগল, মেটা, এক্স, এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। এদের কাছে যেই ধরনের ডেটা আছে সেটা থেকে তারা জানে আপনি কোথায় যান, আপনি কার সাথে বসে থাকেন। এই যে এখন আমরা দুজন একসাথে বসে আছি, এটা কিন্তু তারা জেনে যাচ্ছে লোকেশন ট্র্যাকিং থেকে। আপনি কি দেখেন অনলাইনে, আপনি কি পছন্দ করেন, আপনি কি খাবার অর্ডার করেন, আপনি রাত 2টার সময় একা একা বসে বসে কি দেখেন, এগুলো তারা জানে। এবং এই ডেটাগুলো দেখে তারা যে জিনিসটা প্রেডিক্ট করতে পারে, এআই যে জিনিসটা প্রেডিক্ট করতে পারে, যে তারা আপনার একটা বিহেভিয়ার প্রোফাইল তৈরি করতে পারে, যে তারা বের করতে পারে যে আপনি কি এখন কোনো দুশ্চিন্তায় আছেন। আপনার ফিঙ্গারপ্রিন্টের মুভমেন্ট দেখে, শেকিং দেখে সে বের করতে পারে। আপনি কি এখন রেগে আছেন, ঘন ঘন কোনো কিছু সুইচ করছেন, রিয়াক্ট করছেন খুব কুইকলি, সেখান থেকে তারা বের করে ফেলতে পারে যে আপনি এখন রেগে আছেন, বা আপনি কি এখন শান্ত আছেন, বা আপনি কি এখন এমন একটা অবস্থায় আছেন যে আপনাকে কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে কনভিন্স করে ফেলা যাবে। এই যে ম্যাসিভ অ্যামাউন্টের ডেটা মাইনিং, এগুলো থেকে এআই এইভাবে মানুষের বিহেভিয়ার প্রোফাইল করে, এটাকে বলে বিহেভিয়ার প্রোফাইল ডেটা। একবার এই ডেটা যখন তাদের কাছে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা আপনাকে বহুভাবে ম্যানিপুলেট করতে পারবে। তারা আপনাকে দিয়ে এমন প্রোডাক্ট কেনাতে পারবে যেটা আপনি হয়তো অন্য সময় কেনার কথা চিন্তাও করতেন না। তারা আপনাকে এমন মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করাবে যেটা আপনি হয়তো নিজে নিজে ঠান্ডা মাথায় চিন্তা করলে কখনোই বিশ্বাস করতেন না। তো এইভাবে মানুষকে যে ম্যানিপুলেট করা, একেবারে মাস স্কেলে ম্যানিপুলেশন হচ্ছে, এটার মেইন সোর্সটা হচ্ছে যে আমরা তাদেরকে
তাদেরকে ডেটা দিচ্ছি, সেই ডেটা তারা এখন এআই ইউজ করে ম্যাসিভ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করছে, $1 ট্রিলিয়ন এআই ইনভেস্টমেন্ট করছে, করে তারা আমাদের 3 বিলিয়ন ইউজারের বিহেভিয়ার ডেটা এখন তাদের কাছে চলে গেছে, এবং এই ডেটাটা খুব ভ্যালুয়েবল গভর্নমেন্টের জন্য, বিভিন্ন পাওয়ারফুল অর্গানাইজেশনের জন্য, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জন্য খুব ভ্যালুয়েবল ডেটা। এগুলো তারা ইউজ করে আমাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে। আমি রিসেন্টলি একজন হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলছিলাম। উনি আমাদের এখানে অন্য একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে রিলেশনশিপ কাউন্সিলিং করতে এসেছিলেন। উনি বলছিল একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াইফ বলতেছে যে যখনই আমি আমার হাজব্যান্ডের উপরে রেগে আছি, তার সাথে আমার ঝগড়া হয়েছে, ডিস্টেন্স হইতেছে, তখনই আমার কাছে কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে সাজেশন আসতেছে যে কেন হাজবেন্ডরা খারাপ, হাজবেন্ডের কি করার কথা যেটা তারা করতেছে না, অ্যান্ড আমি আর কি কি করতে পারি, ডিভোর্সড মেয়েরা কিভাবে ভালো থাকে, টক্সিক হাজবেন্ড কেন খারাপ। অর্থাৎ সে আমাকে আরো পুশ করতেছে, আলো পোলারাইজ করতেছে। এবং হাজবেন্ডও বলতেছে যে আমি এটা খেয়াল করছি যে যখনই আমাদের ঝগড়া হয় বা ইয়ে হয়, ওয়াইফের কি করার কথা, যে কাজটা ওয়াইফ করতেছে না, কোন ওয়াইফ তোমাকে রেসপেক্ট করে না, অ্যান্ড সো অন। সো কন্টিনিউয়াসলি তারা এই যে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্টটাকে শুধু তারা যে বুঝতে পারতেছে সেটা না, ওই কনফ্লিক্ট অনুযায়ী সে তাকে তার যে কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার সাইকোলজিকে সে প্রভাবিত করতে পারতেছে। এটা কি তারা আসলে ইচ্ছা করে করে প্রফিটের জন্য? তারা কি ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলাকে ওই সময় ওইভাবে এটা কি ইচ্ছা করে করে, নাকি এটা কি আসলে তারা পুরোটাই একটা অ্যালগোরিদম? এটা পুরোটাই অ্যালগরিদম, এবং এটা মানুষের পক্ষে আসলে এত লার্জ স্কেলে করা সম্ভব না। এটা এআই ছাড়া আর কোনো টেকনোলজিতে সম্ভব না। এই কারণেই এই বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি ট্র্যাক করে, যতভাবে সম্ভব আমাদের কাছ থেকে ডেটা নেয়। আপনি যখন যেই ওয়েবসাইটে যাচ্ছেন, মোটামুটি গুগলের কাছে ডেটা চলে যাচ্ছে, এবং আপনি যদি মোবাইলে কোনো অ্যাপ ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডে 99% অ্যাপে গুগলের ট্র্যাকার বসানো আছে, অলমোস্ট 47% অ্যাপে মেটার ট্র্যাকার বসানো আছে। সো আপনি ফোনে যেই অ্যাপই খুলছেন না কেন, এমন না যে আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করতে হবে, অন্য অ্যাপেও আপনার বিহেভিয়ার ট্র্যাকিং ডেটা ওদের কাছে চলে যাচ্ছে। তো এই যে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন অ্যাপ থেকে তারা ডেটা কালেক্ট করছে, এই ডেটাগুলো কিন্তু খুব অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায় যে একটা মানুষ এখন কি অবস্থায় আছে। এত ডেটা যখন একটা এআই কে দেওয়া হচ্ছে, এআই খুব রিলায়েবলি প্রেডিক্ট করতে পারে যে এখন এই মানুষের জীবনে কি ঘটছে, তাকে কোন ধরনের কন্টেন্ট দিলে সে খুব ট্রিগার হবে, কোন ধরনের কন্টেন্ট সে আরো বেশি সময় নিয়ে দেখবে, এটা সে মোটামুটি বুঝতে পারে, এবং সেভাবেই সে আপনাদের কন্টেন্ট দেয়। আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে যে আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে এত রেলেভেন্ট কন্টেন্ট পান, এর কারণ হচ্ছে এআই কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে স্টাডি করছে, আপনার প্রত্যেকটা মুভ স্টাডি করছে, আপনার থাম কোথায় গিয়ে প্রেস করে, থাম কতটা জিটার হয়, থাম কোথায় গিয়ে ক্লিক করছে, এগুলো সবকিছু সে ট্র্যাক করছে। এই ডেটাগুলো থেকে বিহেভিয়ার প্রোফাইল বানায়, আপনি কিরকম তার সম্পর্কে সেটা খুব ভালো ধারণা আছে তার। আপনাকে কোন ধরনের কন্টেন্ট দেখালে আপনি বেশি সময় থাকবেন, আপনাকে যদি 1 মিনিট বেশি সময় ধরে রাখতে পারে সোশ্যাল মিডিয়াগুলো, তাহলে চিন্তা করে দেখেন যে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইউজারকে যদি হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ মিনিট বেশি ধরে রাখা যায় ওদের প্ল্যাটফর্মে, তাহলে তো ওদের $1 বিলিয়ন রেভিনিউ। সো এই অ্যালগোরিদমগুলো বানানোই হচ্ছে যেভাবে হোক আপনাকে 1 মিনিটের আরেকটু বেশি সময় যেতে ধরে রাখা যায়। ইউকে ইউএসএ তে এই কর্পোরেশনগুলো যে এতটা ডমিনেট করতেছে, এবং তারা তো সবসময় সিটিজেনদের ওয়েলবিং কেয়ার করে না, তারা কেয়ার করে তাদের রেভিনিউ। তাহলে তাদের যে গভর্নমেন্ট, তারা কেন এটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখে না? আমরা দেখলাম ইলন মাস্ক আজকে থেকে 3-4 বছর আগে এআই নিয়ে কিন্তু সে অনেক কনসার্নিং কথা বলতো যে এআই ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, কারো কন্ট্রোল থাকতেছে না, জিনি ইজ আউট অফ দ্য বটল, এই ধরনের কথা ইলন মাস্ক জো রোগানের পডকাস্টে বলছে, আর অন্যান্য পডকাস্টে বলছে। আবার তারপরেই এখন হয়ে গেছে, সে নিজেই হয়ে গেছে যে নিজেকে মনে করতেছে যে না না আসলে এআই দিয়ে আমরা এটা করবো ওইটা করবো, কারো চাকরি করা লাগবে না, টাকা জমানোর দরকার নাই, হ্যাঁ এআই তোমার টাকার ব্যবস্থা করবে। অর্থাৎ সে কিন্তু পুরোপুরি ফ্লিপ করলো, ক্লিয়ার একটা ফ্লিপ করছে। আবার আমরা দেখতে পাচ্ছি পিটার থিল অ্যান্টি ক্রাইস্ট নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছে, এবং সেখানে সে কিন্তু এই কথাটাকে সে নিয়ে আসছে যে কেন একটা আসলে হিউম্যান সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের জন্য আসলে একটা সর্ট অফ একটা সফট ডিকটেটরশিপই দরকার, মানে একটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দরকার। তা না, কারণ যদি পাওয়াররা সব বিচ্ছিন্ন থাকে তারা ভালো কিছু করতে পারে না। যেই ডেমোক্রেসি বা লিবারাল আইডিয়াটাই ছিল হচ্ছে গিয়ে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই কর্পোরেশনগুলো কিন্তু সিস্টেম্যাটিক্যালি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কথা বলতেছে। তাহলে সেই ক্ষেত্রে ইউএস এবং ইউকের যারা গভর্নমেন্ট, তারা কেন এটাকে সর্ট অফ একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করে না? এই বড় কোম্পানিগুলো, আপনি যদি ইনভেস্টর কারা দেখেন, কোন ভিসিগুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে, ব্ল্যাকরক, ভ্যানগার্ড। এই ব্ল্যাকরক ভ্যানগার্ডের লিডারশিপ ম্যানেজমেন্ট কারা, সবাই জানে, তাই না? একটা এখন ব্ল্যাকরকের 100% হচ্ছে আমেরিকান জিউস বা অলমোস্ট ইসরায়েলি জিউস। ভ্যানগার্ডও এরকম মেজরিটি লিডারশিপ হচ্ছে যে আমেরিকান জিউস অর ইসরায়েলি জিউস। আপনি যদি ইউএস ইউকের পলিটিক্যাল পার্টিগুলো দেখেন, এদেরকে মেজর ফান্ডিং কারা দেয়, ঘুরে ফিরে আমেরিকান জিউস নাহলে ইসরায়েলি জিউস। তো এই
বড় বড় যে বিগ টেক গুলো আছে এদের সমস্ত পাওয়ার বিহাইন্ড দ্য সিন কিন্তু ঘুরে ফিরে একই গ্রুপ কন্ট্রোল করছে, যেই গ্রুপ ইউএসইউকের গভর্নমেন্টগুলোকে কন্ট্রোল করে। তো আমরা ঘুরে ফিরে একটা পার্টিকুলার গ্রুপের কাছেই কিন্তু জিম্মি হয়ে আছি সবাই। তো আমরা এসেনশিয়ালি সবাই হচ্ছে এখন, আমি তো সবাইকে বলি যে আমরা হচ্ছে সবাই ডিজিটাল স্লেভ এখন। এই বিগ টেক গুলোর কাছে আমরা এখন স্লেভ হয়ে গেছি, এদের এই সার্ভেলেন্সের মধ্যে আমরা আটকে গেছি। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যতটুকু সম্ভব এদের কাছ থেকে গায়েব হয়ে থাকা যায়, যাতে তারা আমার সম্পর্কে কন্টিনিউয়াসলি ডেটা কালেক্ট করতে না পারে। ছিন্ন ছিন্ন হলেও কিছু ডেটা হয়তো তারা পাবে, কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে তারা প্রোফাইলিং করতে পারবে না, আমার সম্পর্কে অ্যাকুরেটলি ধারণা করতে পারবে না। তখন এআই আমাকে এত এফেক্টিভলি ম্যানিপুলেট করতে পারবে না। তো যতটুকু সম্ভব এই ডিজিটাল সার্ভেলেন্স থেকে গায়েব হয়ে থাকা যায়। তো এটার বেশ কিছু ট্রিক্স আছে, আপনি চাইলে আমি শেয়ার করতে পারি। আপনার মুসলিম ডেফিনেটলি আমরা সেটা শুনবো আপনার কাছ থেকে, বাট আমি প্রথম কথা হচ্ছে কি যে মুসলিম কান্ট্রিগুলোর জন্য বিট বাংলাদেশ, মালয়েশিয়া, এনি মুসলিম, টার্কি, এটা কতটা ইম্পর্ট্যান্ট যে তাদের নিজেদের সার্ভেলেন্স নিজেরা তৈরি করা বা নিজেদের এআই নিজেরা তৈরি করা, এটা একদম স্ক্র্যাচ থেকে, সো দ্যাট আমার ডাটা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি দেখেন ডিজিটাল সভরেনিটি বলে যে টার্মটা আছে, যে আমার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আমার ডিজিটাল কন্ট্রোল আমার কাছেই থাকবে। এই ডিজিটাল সভরেনিটি কিন্তু এখন একটা খুব বড় হট টপিক হয়ে গেছে। যেমন ইউরোপে একটা বড় রেভলিউশন হচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো রিয়ালাইজ করেছে যে ঘুরে ফিরে তাদের সমস্ত বিজনেস ডেটা, গভর্নমেন্টের ডেটা হয় আমেরিকার AWS ক্লাউডে আছে, না হলে মাইক্রোসফটের আজুরে আছে, নাহলে গুগলের কাছে আছে। ঘুরে ফিরে সবই হচ্ছে আমেরিকান ইসরায়েলি কন্ট্রোল অর্গানাইজেশন। তো তারা তো তার মানে ডিজিটালি সভরেন না, তাদের নিজেদের ডেটাই নিজেদের কন্ট্রোলে নেই। তো এখন বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রি এবার জেগে উঠেছে, যেমন স্লোভাকিয়া একটা, লুক্সেমবার্গ একটা, এস্টোনিয়া চেষ্টা করছে নিজেদের প্রাইভেট ক্লাউড বানানোর, নিজেদের এআই বানানোর, সমস্ত ডেটা নিজেদের কান্ট্রিতে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারে থাকবে। এবং আস্তে আস্তে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডিজিটাল সভরেনিটির দিকে যাচ্ছে। আনফর্চুনেটলি মুসলিম দেশগুলো সেদিকে এখনো যাচ্ছে না। তো যাওয়াটা খুব দরকার। না হলে যেটা হবে যে আমরা যদি সভরেন না হই, তার মানে আমরা কারো স্লেভ, ঘুরে ফিরে আমরা ওই দুটো দেশেরই স্লেভ হয়ে যাব, ডিজিটাল স্লেভ হয়ে যাব। গাজায় যে ঘটনাটা ঘটলো, এরকম আরেকটা ইসরায়েল প্যালেস্টাইন ঘটনা লেটসে 2032 সালে হলো, এবং বাই দ্যাট টাইম মুসলিমদের কোনো এআই নাই, মুসলমানদের সমস্ত ডাটা AWS অথবা সামথিং লাইক দ্যাট। তাহলে কিভাবে এই ইসরায়েল প্যালেস্টাইন ওয়ারে, যেখানে সমস্ত মুসলমানরা ডিজিটাল স্লেভ বা মুসলিম কান্ট্রিগুলো ডিজিটাল স্লেভ মেজরিটি, এটা কিভাবে এফেক্ট করে? এক্স্যাক্টলি। দেখেন, এই যে গাজা ওয়ারটা যখন শুরু হলো, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে যে আমরা আসলে সবাই এই দুটো দেশের কাছে জিম্মি হয়ে গেছি, আমাদের কোনো সভরেন্টি নেই, আমাদের কোনো পাওয়ার নেই। কেন মুসলিমদের একটা সোশ্যাল মিডিয়া নেই? কেন মুসলিমদের ডেটা সেন্টার নেই? কেন মুসলিমদের VPN নেই? যে টপ 10 VPN অ্যাপ্লিকেশন ইউজ করে এর মধ্যে 8টাই হচ্ছে ইসরায়েলি স্পাইওয়্যার, ইসরায়েলি কোম্পানির বানানো। এবং এতদিন আমরা মনে করতাম VPN দিয়ে সেফ আছি, পরে বের হলো যে অ্যাকচুয়ালি টপ 10 এর মধ্যে 8টাই ইসরায়েলির VPN, এবং সমস্ত ডেটা এখন ওদের কাছে আছে। VPN ইউজ করে মানুষ যে এই প্রাইভেট কাজগুলো করতো, সব ডেটা এখন ইসরায়েল ইন্টেলিজেন্স কাছে আছে। তো সেটাই যে একটা বড় অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছিল কেন নেই, কিন্তু এখন 3 বছর হয়ে গেল, এখনো একই কোয়েশ্চেন, কেন নেই, কবে হবে? তো আলহামদুলিল্লাহ একটা বড় ইনিশিয়েটিভ শুরু হচ্ছে। এই জানুয়ারিতে কাতারে একটা GEM সামিট নামে একটা সামিট হবে। ওখানে সারা পৃথিবী থেকে আপনার এরকম বড় বড় মুসলিম ইনভেস্টর, এন্টারপ্রেনার্স, পলিটিশিয়ানস, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে সবাই আসবে। তারা এক্স্যাক্টলি এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করবে এবং এই ইস্যুগুলো নিয়ে সলিউশন ব্রেইনস্টর্মিং করবে, যে কিভাবে মুসলিমরা একটা নিজেদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, ফুল আমেরিকান বা ইসরায়েলি কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার থেকে বের হয়ে আসতে পারে। মুসলিমরা কিভাবে নিজেদের AI তৈরি করতে পারে, মুসলিমরা কিভাবে নিজেদের ডিজিটাল মিডিয়া তৈরি করতে পারে, যে মিডিয়া ম্যানিপুলেটেড হবে না ওই অর্গানাইজেশনগুলোকে দিয়ে বা ওই দেশগুলোকে দিয়ে। এরকম একটা ইনিশিয়েটিভ শুরু হচ্ছে। তো ইনশাল্লাহ হয়তো নেক্সট কয়েক বছরের মধ্যে সেটা ফ্রুটফুল কিছু হতে পারে। কাহাফ গার্ডের যদি ভিশন এবং মিশনটা আমি যে বোঝার চেষ্টা করি, এই জায়গাতে আপনারা কয়েকটা বছর, অন্তত লাস্ট 2 বছর ধরে অ্যাক্টিভলি কাজ করছেন, সো হাউ ডু ইউ ওয়ান্ট টু মেক আ সর্ট অফ ডিফারেন্স? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি যদি দেখেন যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলোর একটা কমন থিমই হচ্ছে যে আমরা মুসলিমদেরকে সভরেন করতে চাই এবং মুসলিমদেরকে অনলাইনে সেফ রাখতে চাই। যেমন কাহাফ গার্ড যে অ্যাপটা, এটা যদি আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ইনস্টল করেন, তখন আপনার ডিভাইসে কোনো গুগলের অ্যাড আসবে না। আমরা অ্যাড ব্লক করে দিব। প্রচুর ট্র্যাকার ব্লক করে দেই। হাজার হাজার ট্র্যাকার আছে যেগুলো আমরা ব্লক করে দিই। সো এই বড় বড় কোম্পানিগুলো আপনাকে আর এফেক্টিভলি ট্র্যাক করতে পারবে না। আপনি অলমোস্ট তাদের সার্ভেলেন্স থেকে গায়েব হয়ে যাবেন। মাঝে মাঝে তারা খণ্ড খণ্ড কিছু ডেটা পাবে, কিন্তু কন্টিনিউসলি আপনাকে ট্র্যাক করতে পারবে না। আরও বড় বেনিফিট হচ্ছে যে এই আমাদের অ্যাপগুলো পর্ন এডিকশন থেকে মানুষকে বাঁচাবে। পর্ন, গ্যামলিং, এরকম যত হার্মফুল ওয়েবসাইট আছে, ডার্ক ওয়েব, এগুলো সব ব্লক করে দিবে, যেটা বাচ্চাদের জন্য খুব দরকার। আজকাল বাচ্চারা, টিনেজাররা না চাইতেই এরকম আজে বাজে ওয়েবসাইটে চলে যাচ্ছে। জুয়া এডিকশন আমি শুনলাম বাংলাদেশে একটা বড় এপিডেমিক হয়ে গেছে, বিশাল এপিডেমিক হয়ে গেছে। তো এই কাফ গার্ড অ্যাপটা কিন্তু আপনার বাচ্চাদেরকে এগুলো থেকে বাঁচাবে। যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা যতটুকু এগুলোকে ব্লক করার। তো কাফ গার্ড ইউজ করার সুবিধা আছে যে মোবাইল এডিকশন তো এখন সারা পৃথিবীতে একটা বড় এপিডেমিক। ঘন্টার পর ঘন্টা বাচ্চারা মোবাইল ইউজ করছে, বড়রাও করছে, বড়রা এডিক্টেড হয়ে গেছে। এই ডিভাইস এডিকশন কন্ট্রোল করা যায়
আমাদের অ্যাপটা দিয়ে। আপনি সেট করে দিতে পারেন ১ ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, বা বাচ্চাকে ডিভাইস দিলে বাচ্চা এই সময়ের বাইরে গেম খেলতে পারবে না। এরকম বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে মানুষকে হেল্প করার। কারণ এই সমস্যা হচ্ছে যে অনলাইন এডিকশন, ডিভাইস এডিকশনের খুব বড় সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট আছে। বহু ফ্যামিলি ভেঙে যাচ্ছে, বহু বাচ্চা অরফ্যান হয়ে যাচ্ছে, বহু বাচ্চার মেন্টাল হেলথ ক্রাইসিস শুরু হয়ে যাচ্ছে, সেলফ ইনজুরি হচ্ছে, যেটা বাচ্চারা নিজেদেরকে ড্যামেজ করছে। সুইসাইড রেট অনেক বেড়ে গেছে, একটা বিরাট এপিডেমিক হয়ে গেছে এখন। সোশ্যাল মিডিয়া থেকে হার্ম হওয়ার পরে বাচ্চারা বা টিনেজাররা গিয়ে সুইসাইড করছে, ইয়াং অ্যাডাল্ট করছে। তো এগুলো থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি যে কিছু ইনিশিয়েটিভ নিয়ে আসার। এই কাফ গার্ড, যেটা এরকম আরেকটা প্রোডাক্ট আছে কাফ ব্রাউজার, যে ব্রাউজারটা দিয়ে ব্রাউজ করলে আপনাকে আবার বিগ টেকগুলো ট্র্যাক করতে পারবে না। আপনি যে ওয়েবসাইটগুলোতে যাচ্ছেন ওগুলোতে তাদের সমস্ত ট্র্যাকার আমরা বন্ধ করে দিই। আপনারা তো অনেকেই জানেন না যে এই যে আমরা যে গুগল ক্রোম বা অ্যাপলের যে সাফারি ব্রাউজারগুলো ইউজ করি, এগুলো ভর্তি কিন্তু ট্র্যাকার আছে। আমরা ক্রোমিয়ামের সোর্স কোডটা যখন পড়ে দেখছিলাম, আমাদের এক ইঞ্জিনিয়ার গুনে দেখলো যে প্রায় ১৩৭টা জায়গায় গুগলকে ডেটা পাঠানো হয়। সো আমরা যখন ব্রাউজ করছি এসেনশিয়ালি তারা সবকিছু ট্র্যাক করছে। তো এই কারণে আমরা এই ব্রাউজারটা বানিয়েছি, এই সমস্ত ট্র্যাকিং বন্ধ করে দিয়েছি। সো আপনি নিশ্চিন্তে ব্রাউজ করতে পারেন, এদের সার্ভেলেন্স থেকে বের হয়ে আসতে পারবেন। প্লাস যেটা হবে যে ইন্টারনেটে আজকাল আমরা ডেইলি ব্রাউজ করতে গেলে তো অনেক ইনডিসেন্ট ছবি দেখি। ওয়েস্টার্ন কালচার তো খুবই ইনডিসেন্ট, তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি ইনডিসেন্সি পুশ করছে। আমাদের ইসলামিক ভ্যালুজ থিঙ্কিং নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন এন্টারটেনমেন্টে যে সমস্ত ছবি ভিডিও দেখে, সেগুলো দেখে কিন্তু তারা তাদের হায়া হারিয়ে ফেলছে। আমাদের অ্যাডাল্টদের মধ্যে বড় ধরনের এডিকশন প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো সেগুলোকে যাতে কন্ট্রোল করা যায়, এই জন্য আমরা ব্রাউজারটাতে একটা ফিচার দিয়েছি যে কোনো রকম আপত্তিকর ছবি আসলে বা ভিডিও আসলে সেটা ব্লার হয়ে যাবে, কভার হয়ে যাবে। আপনি দেখবেন এই ব্রাউজার ইন্টারনেট ব্রাউজ করলে আপনি অনেক শান্তি পাচ্ছেন। আগে যেরকম ইন্টারনেট ব্রাউজ করলে একটা এংজাইটি হতো, একটা প্রেশার তৈরি হতো, কন্টিনিউয়াস অ্যারাউজাল যখন মানুষের মধ্যে জমা হতে থাকে, একটা সময় গিয়ে তো একটা থ্রেশহোল্ড পার হয়ে যায়, তখন তো সে সেই অ্যারাউজালটাকে অ্যাক্ট আউট করার জন্য সুযোগ খোঁজে। অ্যাক্ট আউট করতে না পারলে ফ্রাস্ট্রেশনে ভুগে, অ্যাঙ্গার তৈরি হয়, ফ্যামিলির মধ্যে সমস্যা তৈরি হয়। তো ইনশাল্লাহ আমাদের ব্রাউজারটা হয়তো সেই কন্টিনিউয়াস যে অ্যারাউজাল হয় ইন্টারনেট ব্রাউজ করলে সেটা থেকে বাঁচাবে, এবং সেটার যে বড় কনসিকুয়েন্স আছে সেগুলো থেকে বাঁচাবে। আপনাদের যে ৭টা প্রোডাক্ট আছে, রাইট? আমরা যদি একটু প্রোডাক্টগুলো সম্পর্কে যদি একটু ইন্ডিভিজুয়ালি ২ লাইন করে একটু জানতে চাই যে জিনিসগুলো আসলে কোনটা কি করে? কাফ কিডস হচ্ছে বাচ্চাদের ইউটিউব এডিকশন থেকে বাঁচানোর একটা অ্যাপ, প্লাস বাচ্চাদেরকে লিমিট করে দেওয়া কতক্ষণ তারা গেম খেলতে পারবে বা সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে, তাদেরকে হালাল অল্টারনেটিভ দেওয়া। শুধু যে ইসলামিক কন্টেন্ট তা না, আমাদের এখানে আমরা প্রায় ১ লক্ষের উপরে ভিডিও নিজেরা দেখে প্রায় ২০,০০০-এর মতো ভিডিও কিউরেট করেছি ইউটিউব থেকে, যেখানে ম্যাথ, ইংলিশ, সায়েন্স প্লাস ইসলামিক কন্টেন্ট, এরকম অনেক কন্টেন্ট আছে, অনেক ইউজফুল কন্টেন্ট আছে। তো কাফ কিডস বাচ্চাদেরকে দিলে বাচ্চারা ইউটিউবের হার্ম থেকে বেঁচে যাবে। ইউটিউব কিন্তু একটা খুব বড় হার্ম, ইউটিউব কিন্তু একটা জেনারেশন নষ্ট করে দিচ্ছে। তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে মুসলিমস ডে নামে একটা অ্যাপ বানিয়েছে আমরা, যেটা আমরা চেষ্টা করছি যে মুসলিমদের লাইফস্টাইলটাকে সাপোর্ট করার জন্য প্রেয়ার টাইমস, কোরআন, হাদিস, দোয়া, একটা কম্প্রিহেন্সিভ একটা কভারেজ দেওয়া। কাফ অ্যাডস নামে আমাদের একটা প্রোডাক্ট আছে, যেটা আমরা তৈরি করেছি মুসলিমদের ইকোনমিকে বিল্ড করার জন্য, মুসলিমদের টাকা যেন মুসলিমদের মধ্যেই ঘোরাঘুরি করে। এখন যেটা হচ্ছে যে মুসলিম বিজনেসগুলো ইভেন বাংলাদেশ থেকেও মিলিয়নস অফ ডলার্স প্রতি মাসে চলে যাচ্ছে গুগল মেটার কাছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যেটা কিন্তু একটা খুব বড় লস, মুসলিম উম্মার একটা বড় লস, প্লাস বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় লস। আমরা চেষ্টা করছি গুগল মেটার মতো একটা অল্টারনেটিভ অ্যাড প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে মুসলিমদের টাকা মুসলিমদের মধ্যেই থাকবে, বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে। এখানে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিবে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো মুসলিমদের অ্যাপ, মুসলিমদের ওয়েবসাইটগুলোতে যাবে। সো মুসলিম অডিয়েন্সের কাছে মুসলিমরা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। এটা তার জন্য ফিনান্সিয়ালিও অনেক বেটার হচ্ছে, প্লাস যেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে ইকোনমিক্যালি সভরেন হতে পারছি। এই ২ কোম্পানির কাছে আমরা আর জিম্মি থাকবো না ইকোনমিক্যালি। তারপরে আমাদের আছে হিকমা নামে একটা অ্যাপ আমরা রিসেন্টলি শুরু করেছি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হালাল সোশ্যাল মিডিয়া নিয়ে আসা, যে ইসলামিক ভ্যালুটাকে যাতে ধরে রাখা যায়। প্লাস আমরা এখনকার সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলতে পারি না ওই দুটো দেশের জন্য, যে দুটো দেশের বিরুদ্ধে গিয়ে কোনোভাবে কথা বললেই অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, ব্যান হয়ে যাচ্ছে, রিচ কমিয়ে দিচ্ছে। ইভেন আপনার এই ভিডিওতে আমি যদি এখন দুটো শব্দ উচ্চারণ করি, আপনার এই ভিডিও রিচ একদম শেষ হয়ে যাবে, এটাকে ফ্ল্যাগ করে দেওয়া হবে। সেই ফ্ল্যাগ রিভিউ করবে ইন্ডিয়ার কোনো এক কন্টেন্ট মডারেটর, তারপরে সে আপনার চ্যানেলটাকে ফ্ল্যাগ করে দিবে বাকি সব ভিডিওগুলোকে দেখতে, এবং তারপরে দেখা যাবে আপনার চ্যানেলের রিচ নষ্ট হয়ে গেছে। এই যে ভয়ে থাকি আমরা সবসময়, অনলাইনে গিয়ে ঠিক মতো সত্য কথা বলতে পারি না, নিজেদেরকে সেলফ সেন্সর করতে হয়, এটা তো একটা স্লেভারি, এটা তো একটা ডিজিটাল স্লেভারি। এই স্লেভারি থেকে বের হওয়ার জন্য আমাদের কিন্তু এরকম একটা সোশ্যাল মিডিয়া খুব দরকার, যেখানে গিয়ে আমরা ফ্রিলি কথা বলতে পারবো। আমাদেরকে ভয় থাকতে হবে না, অ্যাকাউন্ট হারানোর ভয়, লক হওয়ার ভয়, রিচ হারিয়ে ফেলার ভয় থাকবে না। তো আমরা চেষ্টা করছি এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসার। এটা লঞ্চ হয়ে গেছে অলরেডি, এটা আস্তে আস্তে গ্রো করছে। ইনশাল্লাহ হয়তো আপনাদের এই পডকাস্টের জন্য হয়তো অনেকে ইন্টারেস্টেড হবেন। এখানে এই হিকমা
অ্যাপটা কি মোর লাইক অল্টারনেটিভ অফ ইউটিউব নাকি অল্টারনেটিভ অফ ফেসবুক? জাস্ট হিকমা হচ্ছে ফেসবুকের অল্টারনেটিভ, আর ইউটিউবের অল্টারনেটিভ হচ্ছে মাহফিল। মাহফিলে এক্স্যাক্টলি ইউটিউবের মতো আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছি। সমস্ত ভিডিও আমাদের নিজেদের সার্ভারে স্টোর হয়, আমাদের নিজেদের সার্ভার থেকে স্ট্রিমিং হয়। আমরা বাইরের কারো ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট না, কেউ আমাদেরকে মুখের কথায় বন্ধ করে দিতে পারবে না। এবং ওখানে গিয়ে আপনি ফ্রিলি ভিডিও আপলোড করতে পারেন, যেগুলো হয়তো আপনাকে ইউটিউব করতে দিবে না, কিন্তু যেগুলো বলাটা দরকার মুসলিমদের জন্য। এই ধরনের কন্টেন্ট শুধু মুসলিম না, ইনফ্যাক্ট আপনি যদি দেখেন প্রো প্যালেস্টিনিয়ান কন্টেন্ট, এখন যেভাবে সেন্সরশিপ শুরু হয়েছে, প্রো প্যালেস্টাইন চ্যানেল কিন্তু শত শত বন্ধ হয়ে যাচ্ছে। আপনি জাস্টিসের পক্ষে যদি কথা বলতে যান, সেটা যদি ইউএস বা ইসরায়েলের ফরেন পলিসির বিরুদ্ধে যায়, আপনার চ্যানেল বন্ধ করে দিবে। তো আমরা সবাইকে ওয়েলকাম করছি। এগুলো আসলে ইথিক্যাল প্ল্যাটফর্ম, নট নেসেসারি যেগুলো শুধু মুসলিমদের জন্য প্ল্যাটফর্ম। এগুলো হবে ইথিক্স এবং জাস্টিসের জন্য প্ল্যাটফর্ম। আস্তে আস্তে তো সমস্ত কিছু এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বা সমস্ত কিছুর মধ্যে এআই ঢুকানো হচ্ছে, এবং সেখানে তো মুসলমানরা কনজিউমার, মুসলমানরা আসলে তৈরি করতেছে না। এই যে মুসলমানরা নিজেদের এআই ক্রিয়েট করতেছে না, আমি কেন বলছি? বিকজ এআই, লেটস সে চ্যাট জিপিটি, মানুষ আগে গুগলে কোনো কিছু সার্চ করতো, গুগলের সাথে কিন্তু সে অ্যাক্টিভলি কমিউনিকেট করতো না। ইট ওয়াজ ইনডিরেক্ট কমিউনিকেশন। চ্যাট জিপিটিতে কিন্তু মানুষ এখন কাউন্সেলিংও করে, খুব কমন, নিজেই করে। সো চ্যাট জিপিটি কিন্তু ইজ বিকামিং হিজ মেন্টর, ইজ গাইডিং হিম। চ্যাট জিপিটি যেই কোম্পানিকে বলবে সেই কোম্পানিতে সে যাবে, যা বলবে। সো চ্যাট জিপিটি ইজ বিল্ডিং দ্য মোরালস অফ আ এন্টায়ার জেনারেশন গ্লোবালি। এটা কিন্তু গুগল করে নাই, এটা কিন্তু ফেসবুক মোর লাইক ইমপ্লিসিটলি কিছু জিনিসে পুশ করছে, নাচ করছে। চ্যাট জিপিটি হচ্ছে এক্সপ্লিসিটলি তাকে বলতেছে তুমি এইটা করবা, এটা করবা না, এটা ভালো, এটা খারাপ। ইটস ভেরি ডিরেক্ট অ্যান্ড ইটস বিকামিং মোর অ্যান্ড মোর লাইক, মানুষ আস্তে আস্তে পড়াশোনা সবকিছু, মানে প্রত্যেকটা স্কুলের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট সবকিছু কিন্তু আস্তে আস্তে চ্যাট জিপিটি করতেছে। সো পিপল আর কনভিনিয়েন্টলি বিকামিং ডিপেন্ডেন্ট অন চ্যাট জিপিটি অ্যান্ড ফোরামস লাইক চ্যাট জিপিটি। এটা কতটা ভয়ঙ্কর হইতে পারে মুসলমানদের জন্য? এই চ্যাট জিপিটি ট্রেন করেছে কারা, চিন্তা করে দেখেন। এই এআই গুলো তো আপনাকে সেটাই বলবে যা তাকে শেখানো হয়েছে। তাকে ট্রেনিং করা হয়, তাকে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ বই দেওয়া হয়েছে। যে বইগুলো সিলেক্ট করেছে কিছু স্পেসিফিক কোম্পানি, কিছু স্পেসিফিক মানসিকতার, পলিটিক্যাল আইডিওলজির কিছু মানুষ ওই বইগুলো সিলেক্ট করেছে। কিছু বই তারা বাদ দিয়ে দিয়েছে, এগুলো এআইকে দেখানো যাবে না, দেখালে সমস্যা আছে, আমাদের ইন্টারেস্ট সার্ভ হবে না। তো তাদের যে ইন্টারেস্টে অ্যালাইন করে সেই ধরনের বই, সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের ওয়েবসাইট, সেই ধরনের ভিডিওগুলো এআইকে ফিড করেছে, তারা করে ট্রেনিং করেছে। তারপরে সেই এআই এর মধ্যে তারা বিভিন্ন রকম প্যারামিটার সেট করে দিয়েছে যে অ্যান্সার দেওয়ার সময় খেয়াল রাখবে যেন এই রুলের বিরুদ্ধে না যায় অ্যান্সারটা। সেই রুলগুলো তারা ডিফাইন করে দিচ্ছে যে এই ধরনের কথা কিন্তু বলা যাবে না, মানুষকে কথা বলতে গেলে এই ব্যাপারে কথা বলতে পারবে, কিন্তু এগুলো ফিল্টার করে চলতে হবে। তো এআই হচ্ছে এসেনশিয়ালি ধরে নিতে পারেন যে হাজার হাজার ওয়েস্টার্নারদের কিউরেট করা একটা স্পোকস পারসন। এসেনশিয়ালি সে একজন পলিটিক্যাল স্পোকস পারসন। তাকে যারা ট্রেনিং করেছে, তাকে যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তাকে যারা রুল সেট আপ করে দিয়েছে, ওর মধ্যে থেকেই সে কথা বলে, এর বাইরে কোনো কথা সে বলতে পারে না। তো আমরা যখন এআই থেকে ইনফরমেশন নিচ্ছি, আমাদেরকে কিন্তু এই চিন্তাটা মাথায় রাখা দরকার যে এআই যা বলছে সেটা কিন্তু ঘুরে ফিরে কিছু গ্রুপের মানুষেরই কথা, এর বাইরে কিন্তু কিছু না। সো আমরা যদি আজকে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই, চ্যালেঞ্জগুলো কি? ফান্ডিং এর আমার মনে হয় না কোনো অভাব আছে, কারণ কাতার যেরকম একটা ফানার এআই বানিয়েছিল, তারপরে কিছু টার্কি থেকে একটা ইনিশিয়েটিভ হয়েছিল একটা এআই বানানোর। তারপর ইভেন ইউএস ইউকেতে মুসলিম অর্গানাইজেশন যারা আছে, যারা প্রো প্যালেস্টাইন অর্গানাইজেশন, যারা ইথিক্স জাস্টিসের জন্য কাজ করে, অ্যাক্টিভিস্ট গ্রুপ, এরকম বেশ কিছু বড় গ্রুপও বিভিন্ন এআই বানানোর ইনিশিয়েটিভ নিয়েছিল। সমস্যাটা হচ্ছে যে স্কিলের অভাব, যে এই ধরনের ইনিশিয়েটিভগুলোতে আপনার ওয়ার্ল্ডের টপ এআই এক্সপার্টরা কিন্তু আসেন না কাজ করতে। তারা ঘুরে ফিরে ওই বড় বড় গুগল, মেটা, এক্স এই কোম্পানিগুলো বা আলিবাবা এই কোম্পানিগুলোতেই তারা মোরলেস কাজ করতে যান। যার কারণে এআই গুলোর কোয়ালিটিটা এই বিগ টেক গুলোর কোয়ালিটির ধারে কাছে কিছু হচ্ছে না। যেহেতু কোয়ালিটি ভালো হয় না, মানুষ প্রথম দিকে আসলেও বেশিক্ষণ থাকে না, তারা আবার ঘুরে ফিরে বিগ টেকের কাছেই চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে একটা বড় চিকেন অ্যান্ড এগ প্রবলেম হয়ে গেছে, যে বড় বড় ট্যালেন্ট গুলো এসে হাই কোয়ালিটি এআই টুল বানাতে পারছে না, মুসলিমরা বানাতে পারছে না। যার কারণে মুসলিমরাও সেই এআই গুলোতে রেগুলারলি ইউজ না করে আবার ব্যাক করে চলে যাচ্ছে অন্য এআইতে। সো আমরা তো প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা দেখলাম আপনার একটা মাইক্রোসফটের একজন 2জন ফিমেল কিন্তু এটার জন্য প্রতিবাদ করলো, যে কেন আমরা ইসরায়েলের কাছে বিক্রি করি, তাদের একটা কনফারেন্সে। আপনিও যেমন এক সময় আপনি ফেসবুকে ছিলেন, সেখান থেকে আপনি নিজে এখন একজন উদ্যোক্তা হিসেবে চমৎকার কাজ করার চেষ্টা করছেন। তো এই ট্রেন্ডটাকে কিভাবে বাড়ানো যায়, যে একটা পর্যায়ে আমাদের ইভেন বাংলাদেশ রিবিল করার ক্ষেত্রেও, আমি যখন অনেক কথা বলি, বা মুসলমানদের রিবিল করার ক্ষেত্রে, দেয়ার নিডস টু বি আ পয়েন্ট যেখানে সাম পিপল মেক আ স্যাক্রিফাইস,
হ্যাঁ, যে আমার আজকে আমি হয়তো একটা কথার কথা মাসে আমার একটা 40 লাখ টাকা বেতনের একটা চাকরি আছে। কিন্তু সেটা বাদ দিয়ে আমি মুসলিম উম্মার কল্যাণের জন্য বা এথিক্স এর জন্য আমি বেসিক্যালি একটা ১০-১৫ লাখ টাকার বা এরকম একটা রিস্কি জায়গায় আমি চলে আসলাম। There needs to be a sacrifice somewhere, at least by a decent number of কি বলবো পিপল। আদারওয়াইজ তো আসলে এই চিকেন আর এগ প্রবলেম সলভ হওয়ার আমি কোনো উপায় দেখি না। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা মুসলিমদের একটা মেজর প্রবলেমই তো হচ্ছে যেটা কোরআনে বারবার হাইলাইট করে বলা আছে যে আমরা দুনিয়ার প্রতি খুব বেশি আসক্ত। আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার, নিজেদের লাইফের কমফোর্ট নিয়ে খুব বেশি আসক্ত। আমরা স্যাক্রিফাইস কিন্তু করতে চাই না। এই যে দেখুন, এই যে মুভমেন্টগুলো শুরু হলো, এই যে ২ জন মহিলা মাইক্রোসফটে গিয়ে প্রতিবাদ করে তাদের চাকরি চলে গেল। মেটাতে তো শত মানুষের চাকরি চলে গেল। এই মেটার যে বায়াসগুলো ছিল, তারা যে সাপ্রেস করছিল এগুলো ধরার জন্য। এই যে মুভমেন্টটা, এটা হওয়ার জন্য কত লক্ষ মানুষকে জান দিতে হয়েছে গাজাতে। দেখেন এত বড় স্যাক্রিফাইস কি দরকার ছিল আমাদেরকে জাগিয়ে তোলার জন্য? আমরা কখন এত বড় মানে কখন জেগে উঠলাম? যখন দেখলাম যে লক্ষ, লক্ষ মানুষ মারা যাচ্ছে চোখের সামনে, তখন আমাদের একটু হলেও টনক নড়ল। কিন্তু তারপরে আপনি যদি ঘুরে ফিরে দেখেন, এই স্যাক্রিফাইস গুলো ঘুরে ফিরে হয়তো হাজার খানেক মানুষ করেছে। কিন্তু হওয়া উচিত ছিল লক্ষ, লক্ষ মুসলিমের এই স্যাক্রিফাইস গুলো করা উচিত। সমস্ত মুসলিমের এখন চিন্তা করে দেখা উচিত যে এই যে সারাটা জীবন আমি আমার একটা হাই স্যালারি, একটা হাই স্ট্যান্ডার্ড লিভিং এর পিছনে দৌড়ালাম, মুসলিম উম্মাকে তো শেষ করে ফেলা হচ্ছে। এখন যদি আমরা ফাইট ব্যাক না করি, আমার ফিউচার জেনারেশনে কি হবে? আমি নিজে তো ডিজিটাল স্লেভ অলরেডি হয়ে গেছি। আমার ফিউচার জেনারেশন তো আরো বড় ডিজিটাল স্লেভ হয়ে যাবে। ওরা তো তখন কোনো রকম ফ্রিডমই তাদের থাকবে না। যদি এখন আমরা ঘুরে না দাঁড়াই, ফাইট ব্যাক না করি। এখন যদি ফাইট ব্যাক না করি, কখন করব? আজ থেকে ৫ বছর পরে তো আমরা এতটাই স্লেভারি এবং এতটাই সারাউন্ডেড হয়ে যাব যে তখন ফাইট ব্যাক করার কোনো স্কোপই থাকবে না। এখন কিন্তু কিছুটা হলেও আছে। তো আপনি চিন্তা করে দেখেন যে এখন অলরেডি এআই যেই স্টেজে চলে গেছে এবং যেই লেভেলের কন্ট্রোল বিগ টেক গুলোর কাছে চলে গেছে, আজকে থেকে ৫ বছর পরে এআই কত ইনক্রেডিবলি পাওয়ারফুল হয়ে যাবে। ওই পাওয়ারফুল এআই যদি বিগ টেক কন্ট্রোল করে এবং এই দুটো দেশ কন্ট্রোল করে, আমাদের তো আর কোনো হোপ নেই তখন। তো স্টিল এখনো হোপ আছে ঘুরে দাঁড়ানোর। তো আমি সেখানে সবাইকে বলি যে আসুন আমরা স্যাক্রিফাইসটা করি। এই স্যাক্রিফাইস না করলে আসলে হবে না। আমরা আর কতদিন আর নিজেদেরকে নিয়ে যে ব্যস্ত থাকবো, নিজেদের লাইফের কোয়ালিটি, নিজেদের ফিউচার জেনারেশনকে কিভাবে অনেক টাকা দিয়ে যেতে পারি যাতে তারা কমফোর্টেবল লাইফ লিড করতে পারে। এই মাইন্ডসেট থেকে তো বেরোতে হবে। আমাদের তো ওয়ার্ল্ডের বড়, বড় প্রবলেমগুলোকে নিয়ে ফাইট ব্যাক করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এই প্রবলেমগুলো হচ্ছে ইউএস এর প্রবলেম। আমি বাংলাদেশে আছি, পৃথিবীর অন্য প্রান্তে। আমার এগুলো নিয়ে মাথা ব্যথা করার কি দরকার? আমি খাবো-দাবো, ঘুমাবো, বাচ্চা-কাচ্চাকে যথেষ্ট টাকা-পয়সা রেখে দিয়ে যাবো যেন তারা কমফোর্টেবলি বাংলাদেশে থাকতে পারে। না হলে অন্য একটা দেশে গিয়ে সুখে শান্তিতে থাকবে। এরকম মেন্টালিটি কিন্তু আজকাল বেশিরভাগ বাবা-মার হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন ইউএস করাপ্ট হয়ে যায়, তাদের ফরেন পলিসি করাপ্ট হয়ে যায়, তখন তারা সারা পৃথিবীকে ইনফ্লুয়েন্স করা শুরু করে। যেটা তারা সবসময় করছেই। তাদের ফরেন পলিসি দিয়ে তারা কতগুলো মুসলিম দেশকে নষ্ট করে ফেলেছে, কু করছে। বাংলাদেশেও যখন ইউএস ফরেন পলিসি দেখবে যে বাংলাদেশ এখন একটা কান্ট্রি যেখানে তাদের ইন্টারেস্ট আছে, তখন কিন্তু বাংলাদেশে তারা কু করা শুরু করবে। পলিটিশিয়ানদেরকে করাপ্ট করে ফেলবে, গভর্নমেন্টকে করাপ্ট করে ফেলবে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলোকে আরো করাপ্ট করে ফেলবে। তখন কিন্তু গিয়ে আমি নিজেই এই যে বাংলাদেশে থেকে আমি মনে করছিলাম যে আমার কি দরকার ইউএস নিয়ে চিন্তা করা, তখন কিন্তু আমি নিজেই সাফার করব আর আমার বাচ্চাগুলো সিরিয়াসলি সাফার করবে। তো এই কারণে আমাদের এখন সবারই উচিত যে এই ইন্টারন্যাশনাল প্রবলেমগুলো নিয়ে প্রথমত জানা এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য পুরো মুসলিম উম্মার হয়ে কাজ করার যে মানসিকতাটা, এই মানসিকতাটা তৈরি করাটা খুব দরকার। ভাইয়া আপনার এই একটা পয়েন্টে আমি একটু আপনার এক্সপ্লেনেশনটা একটু চাবো। সো ভাই আপনার কাছে শেষ যে একটা কোয়েশ্চেন আমি করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে একটা হচ্ছে ইউএস এর কর্পোরেশনগুলা কেয়ার করতেছে না বিশ্ববাসীর জন্য কোনটা ভালো তাদের প্রফিটের জন্য। বাট আরেকটা জিনিস হচ্ছে যে যেটা মুসলমানদের আমি মনে করি যে মুসলমানরা খুবই আন্ডার এস্টিমেট করে সেটা হচ্ছে যে তারা যে ফান্ডামেন্টাল ভ্যালুসকে হোল্ড করে সেই ভ্যালুটা অনেক ক্ষেত্রে আমাদের পরিবার, সমাজ এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে ক্ষতিকর। এক্সাম্পল, তারা যে লিবারেল ভ্যালুজতে বিশ্বাস করে, তারা যেই টাইপ অফ কি বলবো আপনার সমাজনীতি, পরিবার নীতিতে বিশ্বাস করে, সেই নীতিগুলা অনেক ক্ষেত্রেই আমরা মুসলমান হিসেবে ধারণ করি না, আমরা ইথিক্যাল মনে করি না। সো ফর জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে গিয়ে গত 50 বছরে যে পরিমাণ অ্যাবর্শন হয়েছে, এটার একটা ভ্যালু আছে। কেন অ্যাবর্শন হয়েছে? ওই ভ্যালুটা ফান্ডামেন্টালি হারাম ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাজের জন্য। যে পরিমাণ ডিভোর্স হয়েছে গত 50 বছরে, যে পরিমাণ আপনার আনবিলিভেবল রেট অফ প্রস্টিটিউশন বাড়ছে গ্লোবালি, এই প্রত্যেকটার পিছনে কিন্তু একটা আন্ডারলাইং ভ্যালু আছে, যে ভ্যালুটাকে প্রমোট করা হয়েছে সমস্ত মিডিয়াতে। সো আপনার কাছে কি মনে হয় না যে তারা আসলে এই কর্পোরেশনরা তারা অনেক ক্ষেত্রে মনে করে তারা আসলে পৃথিবীর বিরাট উপকার করতেছে, এবং এটা আনফর্চুনেটলি অনেক মুসলমানও মনে করে না তারা তো অনেক শিক্ষিত, ভালো, ভদ্র, বাট তারা যে ভ্যালুটা আসলে প্রিচ করে এটা আসলে কমপ্লিটলি আমাদের শিকড় কেটে দিবে। এটা কি আপনার মনে হয় না?
এটা যে শুধু মুসলিমরা যে এটা মনে করে তা না। ইভেন কনজারভেটিভ খ্রিস্টিয়ান যারা, তারাও কিন্তু খুব ওয়ারিড এটা নিয়ে। আমি যতজন খ্রিস্টিয়ানদের সাথে কথা বলি তাদের মধ্যে অর্ধেকই কিন্তু এই লিবারালিজম সাপোর্ট করে না। কনজারভেটিভ জুসরাও সাপোর্ট করে না। সারপ্রাইজিংলি আমাদের তো জুস কলিগ ছিল তা যারা এই লিবারালিজম সাপোর্ট করতো না, ইভেন তারা ইসরায়েলের স্টেটকেও সাপোর্ট করতো না। আপনি যদি দেখেন যে ইউকেতে যে প্রোটেস্টগুলোতে আমরা যাই, এই প্রোটেস্টের ফোর ফ্রন্টে কিন্তু থাকে খ্রিস্টিয়ান এবং জিউসরাই থাকে। কিন্তু পুলিশদেরকে আপনি যাদের দেখেন যে পুলিশরা যাদেরকে মারছে, দেখবেন যে মোস্টলি কিন্তু খ্রিস্টিয়ান এবং জিউস। কারণ আমাদের মুসলিমদেরকে সমস্যা হচ্ছে যে আমাদেরকে একটু দূরে থাকতে হয়, কারণ আমরা কিছু করতে গেলে আমাদের একটা লেভেল আছে। ওই লেভেলটা একবার যদি আপনার গায়ে লেগে যায়, আপনার পুরো লাইফ শেষ, আপনার ফ্যামিলি লাইফ শেষ। তো এই যে কনজারভেটিভ হিন্দুস, জিউস, খ্রিস্টিয়ান তারাও কিন্তু লিবারালিজম সাপোর্ট করে না। তো লিবারালিজম একটা গত 50 বছরে একটা বড় ভাইরাস হয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং আমি খুবই আশাবাদী যে এটার পিছনে এখন ফাইট ব্যাক শুরু হয়েছে, কারণ এটা এত ড্যামেজ করেছে, এত ফ্যামিলি ব্রেক করেছে, এত বাচ্চাকে স্টেরিলাইজ করে ফেলেছে। তারা এখন বুঝতে পারছে যে এটা একটা মানব জাতির অস্তিত্বের একটা হুমকি হয়ে গেছে লিবারালিজম। সো এখন বড় ধরনের ফাইট ব্যাক শুরু হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প যদি একটা ভালো কাজ করে থাকে জীবনে, সে হয়তো এটা করেছে যে তারা কনজারভেটিভদেরকে একটু কিছুটা হলো পাওয়ার ফিরিয়ে দিয়েছে, যার কারণে ইউএসএ তে এখন লিবারালিজম একটা বড় হুমকির মুখে আছে। কিন্তু স্টিল এখনো তারা যথেষ্ট পাওয়ারফুল। তারা একাডেমিয়া পুরো দখল করে ফেলেছে। একাডেমিয়াতে আপনি কনজারভেটিভ কথা বলতে গেলে আপনাকে কোনো ফান্ডিং দিবে না, আপনার রিসার্চ ক্যান্সেল হয়ে যাবে, মাস্টার্সে গ্র্যাজুয়েটই করতে পারবে না, থিসিস লিখে আপনি থিসিসই অ্যাপ্রুভ করবে না। মিডিয়াতে তো ডেফিনেটলি আছে, মিডিয়া তো এখনো অলমোস্ট লিবারেলদের আন্ডারই আছে বলা যায়। তো এটার এগেনস্টে ফাইট ব্যাক করা দরকার, এবং ফাইট ব্যাক করার জন্য মুসলিমদের অ্যালাইয়ের অভাব নেই। খ্রিস্টিয়ান, জিউস, হিন্দু, কনজারভেটিভ অ্যালাইজ আছে। তা আমাদের উচিত এখন সবাই একসাথে হয়ে ফাইট ব্যাকটা করাটা খুব দরকার। তো ফাইট ব্যাক করার জন্য আপনাকে মিডিয়াতে যদি ফাইট ব্যাক করতে যান, আপনাকে অল্টারনেটিভ মিডিয়া নিয়ে আসতে হবে, যেটা আমরা চেষ্টা করছি। হিকমা মাহফিল হচ্ছে এই লিবারেল মিডিয়ার এগেনস্টে ফাইট ব্যাক করার জন্য আমাদের একটা টুল, প্রচেষ্টা। তারপরে এই লিবারেলের যে হার্ম আছে, সেই হার্ম যেন আমার বাচ্চার কাছে আসতে না পারে, সেটার জন্য আমাদের কাফ কিডস আছে, কাফ ব্রাউজার আছে, কাফ গার্ড আছে। আমি নিজে বা আমার স্পাউস যেন ইনফেক্টেড হয়ে না যায় লিবারেল ভ্যালু দিয়ে, সেটার জন্য আমরা এই অ্যাপগুলো বানিয়েছি, যেন আমি আমার ফ্যামিলি সবাইকে প্রোটেক্ট করতে পারি। তো আমরা চেষ্টা করছি আমাদের পুরো কাফ অর্গানাইজেশনটাকে যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের মিশনটাকে, আমাদের মিশনটা হচ্ছে যে মুসলিমদেরকে সেফ রাখা, ইসলামিক ভ্যালুকে ফিরিয়ে আনা। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই লিবারালদের এগেনস্টে ফাইট করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া আজকে আপনার সময়ের জন্য। আপনার কাছ থেকে অনেক ভালো, ভালো ইনসাইট আমরা শিখলাম এবং সতর্কতা শিখলাম আরকি। যেটা আমি মনে করি যে খুবই ইম্পোর্টেন্ট, এবং কাহাফের আপনারা যা কিছু করছেন সেই প্রচেষ্টা আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমি সবাইকে এনকারেজ করব একবারের জন্য হইলেও যেন ওনাদের যে ৭ টা প্রোডাক্ট সেটার লিস্ট আমরা YouTube ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হইলেও ব্রাউজ করবেন। হয়তো এটা আপনার ফ্যামিলিকে অনেক বিপদ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ।